নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এটাই পুতিনের প্রথম ভারত সফর। পুতিনের ভারত সফরের দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের কূটনৈতিক মহল। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ভারত সফরে আসছেন। এটাই পুতিনের প্রথম ভারত সফর হতে চলেছে। পুতিনের এই ভারত সফরের কথা জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী। পুতিনের এই ভারত সফরের দিকে তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহলও। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। আশিস দা, এই পুতিনের এই যে ভারত সফর, এই ভারত সফরে মূলত কি কি কর্মসূচি নিয়ে তিনি আসছেন, আর এই তারই কর্মসূচি বা তারই সফরকে কিভাবে দেখছে কূটনৈতিক মহল? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, পুতিনের এটাই প্রথম ভারত সফর এবং কোনো রাশিয়ার শীর্ষ নেতার অনেক বছর বাদে একটা ভারত সফর হতে চলেছে। বিশেষ করে বর্তমান বিশ্বে যে কূটনৈতিক এবং রাজনৈতিক আবহ, সেখানে পুতিনের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও, ভারত রাশিয়া সম্পর্কের ক্ষেত্রেও একটা প্রেক্ষাপট আছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পরে নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফরেই যান রাশিয়াতে, এবং সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কের ঘনিষ্ঠতার নানা ছবি আমাদের সামনে প্রকাশিত হয়েছিল। আমরা দেখেছিলাম কিভাবে দুই নেতা একে অপরকে উষ্ণ আলিঙ্গন করলেন, কিভাবে পুতিন নিজে একটি গাড়ি চালিয়ে তার বাসভবনের চারদিক ঘুরিয়ে দেখাচ্ছেন মোদীকে। আমরা দেখেছিলাম চায়ের টেবিলে গল্পগুজবের ভঙ্গিতে দুই নেতার কথাবার্তা। তখন একটা এরকম ধারণা ছড়িয়ে পড়েছিল যে পুতিনের সাথে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। যেটা জানা যাচ্ছে যে সেই সময়তেই আলাপচারিতার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারত সফরের আমন্ত্রণ জানান। অবশেষে সেই আমন্ত্রণ গ্রহণ করবার খবর এসেছে। আমন্ত্রণ গ্রহণ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি ভারত সফরে আসতে চলেছেন, এটা জানিয়েছে রাশিয়ারই বিদেশমন্ত্রী লাভরভ। এখন ভারত সফরে এসে অনেকগুলো বিষয়ে কথাবার্তা হতে পারে। তার একটি হচ্ছে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা বাণিজ্য সম্পর্ককে আরও বলিষ্ঠ করা। যেটা লক্ষ্য নেওয়া হয়েছিল মোদির সফরের সময়, সেটা হচ্ছে রাশিয়া এবং ভারতের বাণিজ্য, তার পরিমাণটা দ্বিগুণ করা হবে এবং সেটা $100 বিলিয়ন বা 10,000 কোটি ডলারে নিয়ে যাওয়া হবে। সেটা যদি সফল হয় তাহলে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যের পরিমাণ, তার কাছাকাছি চলে যাবে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের পরিমাণ, যেটা একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাশিয়াই ভারতের মূল অস্ত্র সরবরাহকারী, অর্থাৎ ভারত যে অস্ত্র কেনে সেটা মূলত রাশিয়ার থেকে বেশিরভাগ কেনে, এবং এইটা দশকের পর দশক ধরে চলছে। সুতরাং ভারতে এমন অনেক অস্ত্র আছে যেগুলোর যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ রাশিয়ার ইঞ্জিনিয়াররা বা রাশিয়ার বিশেষজ্ঞরা করে থাকেন। সেসব ব্যাপারে এবং নতুন যুদ্ধাস্ত্র কেনা হবে কিনা সেসব ব্যাপারেও কথাবার্তা হবে ইউক্রেন যুদ্ধ তখন যে অবস্থায় থাকে সেই পরিস্থিতি নিয়ে, এবং ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পরে বিশ্ব রাজনীতি তথা অর্থনীতিতে যে সমস্ত বদল আসছে সেই সব নিয়েও নিশ্চয়ই দুই নেতার মধ্যে কথা হবে। এক কথায় গোটা বিশ্ব উৎসুক হয়ে তাকিয়ে থাকবে মোদিজি এবং পুতিন, তাদের মধ্যে কি কথা হয়, কি যৌথ ঘোষণা প্রকাশিত হয় তার দিকে। হ্যাঁ, একদমই। আশিসদা, সঙ্গে থাকুন আপনি। নিঃসন্দেহে ভারতে আসবেন পুতিন। তার এই ভারত সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বিশ্বের যে তাবড় রাজনৈতিক মহল রয়েছে বা কূটনৈতিক মহল, তারা কিন্তু তাকিয়ে রয়েছে যে ভারত রাশিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কে পরিণতি কোন দিকে যায়, এবং আগামী দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পণ্যের উপরে শুল্ক চাপানো নিয়ে ভারত আমেরিকার মধ্যে একটা যে দোটানা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাণিজ্যিক সম্পর্ক ভারত এবং রাশিয়ার আরও আগামী দিনে আরও উন্নতি হয় কিনা সেদিকেও নজর থাকবে।
পুতিন খুবই অসুস্থ, শীঘ্রই মারা যাবেন, জেলেনস্কি বলছেন এই কথা। প্যারিসে একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পুতিনের নানা অসুস্থতা নিয়ে গত কয়েক বছর ধরেই অসমর্থিত খবর রয়েছে। বলা হয় পুতিন পার্কিনসন রোগে আক্রান্ত। পুতিনের এই বিভিন্ন যে রোগ রয়েছে সেই সমস্তগুলো নিয়েই কিন্তু জেলেনস্কি তিনি এই মন্তব্য করেছেন যে পুতিন খুবই অসুস্থ, খুব শীঘ্রই হয়তো তিনি মারা যাবেন। কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। আশিস দা, হঠাৎ করে জেলেনস্কি এই ধরনের মন্তব্য করতে গেলেন কেন? কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে প্রথম দিকে কিন্তু জেলেনস্কি যে তিনি বুক চিতিয়ে লড়াইয়ের বার্তা তিনি দিয়েছিলেন তাতে গোটা বিশ্ব তার প্রশংসা করেছিল, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে এই ধরনের কথাবার্তা বলছেন তিনি? দেখো, বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন এটা জেলেনস্কির চরম হতাশার একটা লক্ষণ। কেননা জেলেনস্কির অবস্থানকে না সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, না সমর্থন করছে রাশিয়া। ভারতও সেভাবে জেলেনস্কির অবস্থানকে সমর্থন করছে না। চীন তো নয়, শুধুমাত্র ইউরোপের ইংল্যান্ড, জার্মানি, ইতালির মতো কয়েকটি দেশকে এখন পাশে পাচ্ছে জেলেনস্কি। এই অবস্থায় যুদ্ধে পরাজয় হতে চলেছে একটার পর একটা। কুর্স্ক অঞ্চলে 2-3 দিন আগেই বিরাট বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে ইউক্রেন বাহিনী। সেই দিক থেকে একটা অন্য ধরনের কথা বলে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন জেলেনস্কি, এরকম একটা মত রয়েছে। তবে তার পাশাপাশি এটাও ঠিক, পুতিন খুব অসুস্থ এই ধরনের অসমর্থিত খবর 2022 থেকেই আছে। যেটা অভিযোগ করা হয়েছিল রাশিয়ার থেকে যে এইসব খবরের সূত্র হচ্ছে পশ্চিমী দুনিয়া, বিশেষ করে বাইডেন শাসিত আমেরিকা। সেখান থেকে রটিয়ে দেওয়া হয়েছিল পুতিন নাকি পার্কিনসন্স অসুখে ভুগছেন। পুতিন নাকি কখনো এমন কাশতে থাকেন যে সে কাশি থামানো যায় না। পুতিনের হাত পা নাকি অস্বাভাবিক ধরনের নড়াচড়া করে, স্বেচ্ছার বিরুদ্ধে, যেটাকে ইনভলেন্টারি মুভমেন্ট বলে, সেই রকম নড়াচড়া করে, ইত্যাদি ইত্যাদি কথা ছড়িয়ে পড়েছিল তখন। কিন্তু তার সমর্থনে রাশিয়ার থেকে কোনো বিবরণ পাওয়া যায়নি। এখন জেলেনস্কি বলছেন যে পুতিন খুবই অসুস্থ, তিনি মারা যেতে পারেন এবং মারা গেলেই যুদ্ধ শেষ হবে। অর্থাৎ যুদ্ধ শেষ করার অন্য কোনো রাস্তা না পেয়ে পুতিনের মৃত্যু কামনা করছেন জেলেনস্কি, এটাই বলা যেতে পারে। হ্যাঁ, একদমই। কোথাও গিয়ে জেলেনস্কি তার হতাশাই প্রকাশ পাচ্ছে। এই জেলেনস্কিকেই কিন্তু একটা সময় বিশ্বের বিভিন্ন দেশ তারিফ করেছিল। তিনি যে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন শুরু থেকে যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাধে, কিন্তু তারপর যত দিন যাচ্ছে, যত যুদ্ধে পরাস্ত হচ্ছেন, ততই কিন্তু হতাশা প্রকাশ পাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্টের মুখ থেকে। ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্ববাজারে শঙ্কা, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা। 25% নয়া শুল্ক লাগু হবে। ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্ববাজারে শঙ্কা, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা করা হয়েছে। 25% নয়া শুল্ক লাগু হবে। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শুনব। What we're going to be doing is a 25% tariff on all cars that are not made in the United States. If they're made in the United States, there's absolutely no tariff. We start off with a 2.5% base, which is what we were at, and we go to 25%. এ নিয়ে আমরা কথা বলবো কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, এমনিতেই ভারতের গাড়ি বাজারের অবস্থা খারাপ, তারপরে এই যে ট্রাম্প যে গাড়ির ওপরে প্রায় 25% শুল্ক চাপাতে চলেছেন এপ্রিল মাস থেকে, গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশে, ভারতীয় বাজারেও তো এর নিঃসন্দেহে প্রভাব পড়বে বড়সড়। দেখো, এটা খুব বড় একটা ঘোষণা। এর আগে আমরা দেখেছি কানাডা, মেক্সিকো, চীনের পণ্যের ওপরে তিনি বাড়তি শুল্ক চাপাবার ঘোষণা করেছিলেন এবং তার পাল্টা ওই দেশগুলো মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়াবার ঘোষণা করেছিল। কিন্তু বিশ্বব্যাপী সমস্ত দেশের রপ্তানি করা গাড়ি বা গাড়ির যন্ত্রাংশের ওপরে যে 25%, বিরাট বড় সংখ্যা এটা, 25% শুল্ক বাড়াবার যে ঘোষণা করলেন, তার
ধাক্কা বা তার জের সারা বিশ্বের অর্থনীতিতে ছড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 3 এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। ভারতের সঙ্গে এই নির্দেশের খুব গভীর সম্পর্ক আছে। ভারত এমনিতেই তো এখন গাড়ি বানানোর যে শিল্প বা উৎপাদন ব্যবস্থা, সেটা বিশ্বায়িত উৎপাদন ব্যবস্থা। কোনো একটা কোম্পানি সব কিছু তৈরি করে এরকম হয় না। নানান কোম্পানি নানান যন্ত্রাংশ তৈরি করে, কেউ সেটা অ্যাসেম্বল করে, কেউ শোরুম নিয়ে যাওয়া পর্যন্ত জিনিসটাকে ফিনিশ করে, এই রকমভাবে জিনিসটা রয়েছে। সেখানে ভারতের বড় বড় মোটর গাড়ি কোম্পানিগুলো তারা বড়সড় ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। ধাক্কা খাবে ইউরোপ, ধাক্কা খাবে জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানি থেকে হাজার হাজার গাড়ি প্রতি বছর আমেরিকায় যায়, আমেরিকা আমদানি করে, জাপান রপ্তানি করে। সেই গাড়ির ওপরে যদি 25% শুল্ক বসে এবং সেই গাড়ি মেনটেন্যান্সের জন্য পার্টস লাগে, স্পেয়ার পার্টস, তার ওপরে যদি 25% শুল্ক বসে, তাহলে প্রত্যেকটি গাড়ি গড়ে $12,500 দাম বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার থেকে যেটা হতে পারে যে গাড়ির দাম বাড়ার সূত্রে সাধারণভাবে মূল্যবৃদ্ধি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, যার ধাক্কা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। আবার জাপান, ইউরোপের মতো দেশগুলো যদি গাড়ি বিক্রি না করতে পারে আমেরিকায়, তাহলে সেখানে গাড়ি শিল্পে মন্দার ভাব আসতে পারে, যার সঙ্গে ভারতের গাড়ি শিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেক জাপানি কোম্পানি সঙ্গে ভারতের কোম্পানিগুলোর নানা রকম গাঁটছড়া বাঁধা আছে ইউরোপীয় কোম্পানি এবং মার্কিন কোম্পানিগুলোর সঙ্গেও। সুতরাং ভারতের গাড়ি বাজার, গাড়ির যন্ত্রাংশের উৎপাদন ব্যবস্থাতেও বড়সড় আঘাত সম্ভবত আসছে। এটা হতেই পারে যে গাড়ি এবং তার সঙ্গে কাছাকাছি যে সমস্ত শিল্প আছে সেই সব শিল্পের একটা সংকোচন হতে পারে এবং সেদিক থেকে কর্মী সংখ্যা কমিয়ে ফেলতে পারে সেই কোম্পানিগুলো, নতুন করে কর্মহীনতার সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেখা যাক ট্রাম্পের এই যে শুল্ক নীতি, তাতে এবং গাড়ি বা গাড়ির যন্ত্রাংশের উপর যে 25% শুল্ক চাপাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প 3রা এপ্রিল থেকে, তা ভারতীয় বাজারে বা ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব পড়ে। মার্কিন দেশে বাড়বে গাড়ির দাম, ঠেলে তুলতে পারে সামগ্রিক মূল্য বৃদ্ধিকে, এমনটাই মনে করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিশ্ব বাজারে শঙ্কা দেখা দিচ্ছে। 25% হারে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 3রা এপ্রিল থেকে তা লাগু হচ্ছে, যার ফলে ভারত সহ গোটা বিশ্বেই কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। ট্রাম্পের শুল্ক বাড়ানোর জের কানাডা মার্কিন সম্পর্কে ফাটল চওড়া হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেন। ট্রাম্পের ঘোষণায় দেশের শ্রমিকদের ওপর সরাসরি আঘাত পড়ছে বলে মনে করছেন মার্ক কার্নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং এক্ষেত্রে তার বক্তব্য, ট্রাম্পের ঘোষণায় দেশের শ্রমিকদের ওপর সরাসরি আঘাত। তো ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে কিন্তু মার্কিন এবং কানাডার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ফাটল আরও চওড়া হচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো কলকাতার পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদার কাছে আসবো, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে একটি সভা করছেন, হাইকোর্টের নির্দেশে তার এই সভা, সরাসরি চলে যাবো সেখানে। বারুইপুরে এসপি অফিসের সামনে শুভেন্দু অধিকারীর সভা এবং শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেখানে। হাইকোর্টের নির্দেশে সভা করার অনুমতি পান শুভেন্দু অধিকারী। তার আগে সেখানে মিছিল করে যান, সেই ছবি দেখতে পাচ্ছেন। সভা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
হাইকোর্টের নির্দেশে সভা করার অনুমতি পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে বারুইপুরে তিনি সভা করতে গিয়েছিলেন। সেদিন তিনি তৃণমূল কর্মী সমর্থকদের ঘেরাওয়ের মুখে পড়েন, তার গাড়িকে ঘিরে কালো পতাকা দেখানো হয়। তারপর তিনি পুলিশের দ্বারস্থ হন, পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের নির্দেশেই কিন্তু আজ সেখানে সভা করতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সবার আগে মিছিল করে যান বিরোধী দলনেতা। বারুইপুরে এসপি অফিসের সামনে শুভেন্দু অধিকারীর এই সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বারুইপুরে এসপি অফিসের সামনে শুভেন্দু অধিকারীর সবার আগে তিনি মিছিল করে যান। তিনি হাইকোর্টের নির্দেশে এই সভা ঘিরে করা নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এর আগের সপ্তাহে শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন মিছিল করে, কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তাকে হেনস্থা করা হয়েছে। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রিয়গোপাল, এই মুহূর্তে সেখানকার কি ছবি? বারুইপুর যে সামনে শুভেন্দু অধিকারী পথসভা এবং শুভেন্দু অধিকারী ঘেরাও নিয়ে ধন্যবাদ প্রিয়গোপাল। বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভা এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছেন। সভার আগে মিছিল করে যান বারুইপুরে এসপি অফিসের সামনে। এই সভা হাইকোর্টের নির্দেশে এই সভার আয়োজন করা হয়েছে। সভাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। এর আগের সপ্তাহে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেখানে সভা করতে। মিছিল করে যাওয়ার সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ হয়, কালো পতাকা দেখানো হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে তাকে হেনস্থা করা হয়েছে। তিনি পুলিশের দ্বারস্থ হন, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। হাইকোর্টের দ্বারস্থ হন। শেষমেশ হাইকোর্টের নির্দেশে তিনি এই সভা করার অনুমতি পেয়েছেন। একেবারে এসপি অফিসের সামনেই সভা আজ শুভেন্দু অধিকারী। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শক্তের ভক্ত নরমের জম, চীনের ওপর শুল্ক কিছুটা কমানোর ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে চীন সাফ জানিয়েছিল আমেরিকার পাল্টা শুল্ক চাপাবে তারা যদি চীন টিকটক আমেরিকান কোম্পানিতে বিক্রি করতে রাজি থাকে, তবে শুল্ক কমাবে আমেরিকা, এমন শর্ত দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে কি বলেছেন শুনুন। Is going to have to play a role in that, possibly, in the form of an approval, maybe. And I think they'll do that. Maybe I'll give them a little reduction in tariffs or something to get it done, you know, because every point in tariff is worth more money than TikTok, if you think. Every point. Tariff is a much bigger world, and TikTok is big, but every point in tariffs is worth more than TikTok. So, in order to get China to do, maybe I'd give them a reduction in tariffs as an example. Sounds like something. এই নিয়ে আমরা কথা বলবো কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, তাহলে কি কোথাও গিয়ে এই চীন এবং আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ, যেখানে চীন বলেছিল শেষ দেখে ছাড়বো, এরপরেই কি কিছুটা সুর নরম করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প? অন্তত অর্থনৈতিক বিশেষজ্ঞরা সেরকমই বলছেন যে যেটাকে বাংলায় অনেক সময় বলে শক্তের ভক্ত নরমের জম,
চীন বলেছিল আমরা এর শেষ দেখে ছাড়ব। চীনের হাতে রয়েছে বিশ্ববাজারের একটা বড় অংশ, যদিও অর্থনৈতিক শক্তি হিসেবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বরে, কিন্তু তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। সুতরাং চীন যদি বলে যে আমরা এর শেষ দেখে ছাড়ব, সেটা নিয়ে তো দুশ্চিন্তা হবেই। তার সঙ্গে এটাও ধরতে হবে যে চীনের ঘনিষ্ঠ বন্ধুত্বে রয়েছে রাশিয়া। সুতরাং রাশিয়া চীন মিলিতভাবে যদি ট্রাম্পের অর্থনীতির বিরোধিতা করে, তাহলে ট্রাম্পের সেখানে এঁটে ওঠা খুব কঠিন। এই পরিস্থিতিতেই দেখলাম চীনের দিকে কিছুটা বন্ধুত্বের অলিভ ব্রাঞ্চ যাকে বলে, বা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন ট্রাম্প। তিনি একটা কথা অবশ্য বলেছেন যে টিকটক বলে যে সমাজ মাধ্যম কোম্পানি, যেটার মার্কিন শাখাটা মার্কিন কোনো কোম্পানিকে বিক্রি করে দেওয়ার আবদার করেছিলেন ট্রাম্প। যে কোম্পানি, মূল কোম্পানি চীনা কোম্পানি, তারা এখনও পর্যন্ত তাতে সাড়া দেয়নি। কিন্তু টিকটককে চীনা মালিকানায় রাখতে প্রবল আপত্তি ট্রাম্পের। সেই জন্য ট্রাম্প অনেকবারই চেষ্টা করছেন টিকটককে কিনে নিতে। কয়েকটি মার্কিন কোম্পানির সঙ্গে কিছুটা কথাবার্তাও চলছে। এই পরিস্থিতিতে এই টিকটককে সামনে রেখে ট্রাম্প ইঙ্গিত দিলেন যে চীনের প্রতি জারি করা যে শুল্ক, বাড়তি শুল্ক, তা কিছুটা কমানো যেতে পারে যদি টিকটক তারা বিক্রি করতে রাজি হন। এক কথায় বলা যেতে পারে যে টিকটককে সামনে রেখে চীনের প্রতি একটু নরম মনোভাব, একটু বন্ধুত্বের মনোভাবের ইঙ্গিত দিলেন ট্রাম্প, যা তার আগে যে বাইডেন প্রশাসন ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং আমরা একটা নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত কি পাচ্ছি, এই প্রশ্নটাও উঠছে। বিশ্বের 3 মহাশক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাছাকাছি আসবার যদি ইঙ্গিত মেলে, এবং এই 3 মহাশক্তি যদি বিশ্বে তাদের স্বার্থের জন্য কাজ করে, একে অপরকে সহায়তা করে, তাহলে নতুন কোন বিশ্ব ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই প্রশ্নও কিন্তু সামনে আসছে। কিন্তু দিনের শেষে এটাই বলা যায় যে চীনের প্রতি কিছুটা নরম মনোভাব দেখালেন ট্রাম্প। হ্যাঁ, একদমই। সঙ্গে থাকুন আশিসদা, আপনি নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের এই যে ভূমিকা এবং তার যে বার্তা, সেটা গিয়ে কোথাও মনে করছে যে যেহেতু চীন পাল্টা একটা হুমকি দিয়ে রেখেছিল, তাই কোথাও গিয়ে চীনের কাছে কিছুটা হলেও এই শুল্ক নীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প নরম মনোভাব নিতে বাধ্য হলেন তিনি। বিশ্বের টিকাকরণ কর্মসূচি গুটিয়ে নিচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই সংসদে 281 পাতার দলিল পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে 5340টি কর্মসূচির 900টি চালু রাখবে আমেরিকা। ভারত সহ বিশ্বজুড়ে রোগ প্রতিরোধ অভিযান ব্যাহত হবে। এ নিয়ে আমরা কথা বলবো পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদা, এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে চলেছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিশ্বজুড়ে যে টিকাকরণ কর্মসূচি গুটিয়ে নিচ্ছে ধীরে ধীরে? দেখো, এটা খুবই গুরুতর প্রভাব পড়বে। বিশেষ করে দরিদ্র দেশগুলো, আফ্রিকার দেশগুলো, কয়েকটি লাতিন আমেরিকার দেশ, কিছু এশীয় দেশ এবং ভারতেরও দরিদ্র যে এলাকা, সেই সব এলাকায় যে টিকাকরণ কর্মসূচি দশকের পর দশক ধরে চলছে, এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা একটা ভূমিকা পালন করে এসেছে বরাবর, সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ পিছু হটছে ট্রাম্প প্রশাসন। এমনকি ম্যালেরিয়া বা পোলিওর মতো যে সমস্ত অসুখ টিকাকরণের মাধ্যমে প্রায় পুরোটাই নির্মূল করা সম্ভব হয়, সেই সব জায়গার থেকেও হাত গুটিয়ে নিচ্ছে ট্রাম্প। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইউএস এইড বলে যে সংস্থা, সেই সংস্থার একটি শাখা সংগঠন GAVI, যার মাধ্যমে এই টিকাকরণ হতো, জেনেভা বেসড, জেনেভায় হেডকোয়ার্টার এই GAVI নামে সংগঠনের, তাদের যে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র দিত, তা প্রায় বলা যেতে পারে 80%, 80% কমিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে বিপুল অংশের গরিব মানুষ, সেটা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, আর বিপুল অংশের গরিব মানুষ রোগ ভোগের সামনে এসে পড়বেন এবং অসহায় হয়ে পড়বেন। তাদের প্রতিরোধ করবার ক্ষমতা থাকবে না যদি না নতুন কোনো উদ্যোগ তৈরি হয় বিশ্বে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াই বাকি দেশগুলো যদি নতুন করে এখানে ফান্ডিং না করে, তাহলে কিন্তু বড় বিপদ আছে এই সব গরিব অংশের মানুষের কাছে, মানুষের মধ্যে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে
টিবি বা এইচআইভি সংক্রমণের মতো দু একটি অসুখের ক্ষেত্রে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে, কিন্তু টিবি বা এইচআইভি ছাড়াও যে বড় বড় রোগে বহু বহু মানুষ আক্রান্ত হন, পোলিওর মতো রোগে সারা জীবন পঙ্গুর জীবন কাটাতে হয়, সেই সমস্ত রোগ থেকে রোগ দূর করবার জন্য টিকাকরণ কর্মসূচি থেকে সম্পূর্ণ সরে যাচ্ছে আমেরিকা, যেটা সারা বিশ্বের উদ্বিগ্ন হওয়ার মতোই একটা খবর। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিঃসন্দেহে বিশ্বজুড়ে রোগ প্রতিরোধ অভিযান কিন্তু ব্যাহত হবে, বড় প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। নিয়োগ দুর্নীতিতে এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ, প্রার্থী তালিকা ধরে উঠে এসেছে প্রভাবশালীদের নাম। প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ এবার নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালীদের এবার জিজ্ঞাসাবাদ করা হবে দাবি সিবিআই এর। বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া তালিকায় নাম প্রভাবশালীদের। প্রার্থী তালিকা ধরে উঠে এসেছে প্রভাবশালীদের নাম। নিয়োগ দুর্নীতিতে এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করা হবে দাবি সিবিআই এর। নিয়োগ দুর্নীতিতে এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই দাবি করছে সিবিআই। প্রার্থী তালিকা ধরে যে প্রভাবশালীদের নাম উঠে এসেছে, নিয়োগ দুর্নীতিতে পার্থই মাস্টার মাইন্ড দাবি সিবিআই এর। চাকরি প্রার্থীদের নাম দিয়েছিলেন প্রভাবশালীরা, আর এবার সেই প্রভাবশালীদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড দাবি সিবিআই এর। প্রভাবশালীদের থেকে নাম পাওয়া গিয়েছিল, সেই নাম প্রভাবশালীরা দিয়েছিলেন। এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগেও পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও রাজ্যে একের পর এক শাসক দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল, যদিও একে একে অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। আর এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, এমনটাই দাবি তাদের। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাজির সঙ্গে। রিয়া, কি জানা যাচ্ছে এই যে সিবিআইয়ের দাবি যে তারা এবার প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করবে, কি দাবি করছেন তারা? দেখো, জানিয়ে রাখবো ঋষিতা, যে খবর আমরা করেছিলাম এবং যেই তালিকা আমরা দেখিয়েছিলাম যেখানে একাধিক প্রভাবশালীদের নাম রয়েছিল এবং তারা রেকমেন্ড করেছিল এবং সেই লিস্ট বিচার ভবনের ওয়্যার হাউস থেকে পেয়েছিল সিবিআই, সেই তালিকা আমরা দেখিয়েছিলাম এবং সেখানে একাধিক ব্যক্তির নাম ছিল, যারা রাজনৈতিক ব্যক্তি তাদের নাম ছিল। এবার সেই মামলাতেই কিন্তু মুখ খুলল সিবিআই, কারণ তারা কোর্টে দাঁড়িয়ে এবার বলল সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই বলে, এমনটাই কিন্তু কোর্টে দাঁড়িয়ে জানালো। যখন পার্থ চট্টোপাধ্যায়ের মামলা চলছিল সেই সামনেই কিন্তু বলা হয় সিবিআই এর তরফ থেকে যে প্রাথমিকে যারা ফেল করেছিল সেরকম 321 জন প্রার্থীর তালিকা তারা পেয়েছিল এবং সেই তালিকা ওয়্যার হাউস, বিকাশ ভবনের ওয়্যার হাউস থেকে তারা পেয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক নাম রয়েছে, প্রভাবশালীদের নাম রয়েছে এবং সেই প্রভাবশালীদেরকেও জিজ্ঞাসাবাদ করতে এমনটাই কিন্তু তারা দাবি করলেন কোর্টে দাঁড়িয়ে। এবং পাশাপাশি আমাকে জানিয়ে রাখবো যে পার্থ চট্টোপাধ্যায় ওএমআর শিট নষ্ট করেছিল, এমনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে কোর্টে আজকে প্রথমবারের জন্য, কারণ এর আগে সিবিআই বারংবার বলেছিল যে ওএমআর শিট নষ্ট করা হয়েছিল কোনো এক প্রভাবশালী ব্যক্তির, সেই এই ওএমআর শিট নষ্ট করতে বলেছিল, কিন্তু আজকে প্রথমবার পার্থ চট্টোপাধ্যায় যে ওএমআর শিট নষ্ট করেছিল সেই বিষয়টা কিন্তু খোলসা করলো বা সেই বিষয়টাই কিন্তু বললো কোর্টেতে সিবিআই। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, রিয়া শোনা যাচ্ছে আমার কথা? ঋষিরা শোনা যাচ্ছে? হ্যাঁ প্লিজ। দেখো, পার্থর জামিন বিরোধিতা করে সিবিআই বলেন যে পার্থই মাস্টার মাইন্ড, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড, তিনি মন্ত্রী থাকার সময় এই গোটা দুর্নীতি হয়েছে বলে এমনটাই কিন্তু সিবিআই এর তরফ থেকে বলা হয়। এর আগে আমরা একাধিকবার দেখেছি এই টেটের মামলাতে বা প্রাইমারি টেটের মামলাতে যেখানে বারবার সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে যে প্রভাবশালী যুক্ত রয়েছে,
তথ্য দেখিয়ে কোনো জামিনের বিরোধিতা করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, কিন্তু আজকে প্রকাশ্যে সিবিআই কোর্টে দাঁড়িয়ে তারা বললেন যে ওএমআর শিট নষ্ট করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে জানালেন যে 321 জনের তালিকা তারা পেয়েছিলেন, সেখানে ওয়্যার হাউস থেকে ভবনে সেখান থেকে পেয়েছিলেন এবং সেখানে একাধিক প্রভাবশালীদের রয়েছে এবং সেই প্রভাবশালীদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই কারণের জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেই কারণেই এই যে যেটা চলছে, যে মামলা চলছে তার অগ্রগতি আনার জন্যই মূলত কিন্তু এই ব্যক্তিদের, কারণ আমরা যে লিস্ট দেখিয়েছিলাম ঋষিরা এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়, যেখানে আমরা দেখিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ব্যক্তিত্ব এমন নয়, কিন্তু বিজেপিতেও যারা রয়েছে তাদেরও কিন্তু এরকম প্রভাবশালীদের নাম সেখানে উল্লেখ ছিল এবং যেখানে তারা রেকমেন্ড করেছিল নাম, এবং সেই তালিকা ধরেই সেই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এবং বলছে তারা কোর্টে দাঁড়িয়ে এবং একদম প্রকাশ্যে তারা কোর্টে দাঁড়িয়ে এই বিষয়টা বলে বিচারককে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। ভারত $700 কোটি বেশি গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণায় এই রপ্তানি মার খাওয়ার শঙ্কা। ভীতির ঢেউ এসে পড়েছে শেয়ার বাজারেও। অটোমোবাইল ক্ষেত্রে বড় কোম্পানিগুলির যে শেয়ার মূল্য সেটা পড়ে গিয়েছে বৃহস্পতিবার। আগামী এপ্রিল থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন, আর এতে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় যে গাড়ি বাজার, যে অর্থনীতি, তাতে প্রভাব পড়তে শুরু হয়েছে। এ নিয়ে আমরা কথা বলবো কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদা, ট্রাম্পের এই ঘোষণার পরেই তো ইতিমধ্যেই ভারতীয় বাজারে, শেয়ার বাজারে, অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করে দিল। এটা বেশ চোখে পড়ার মতো ঘটনা, কেননা সামগ্রিকভাবে আজকে বৃহস্পতিবার শেয়ার বাজার একটা নর্মাল উত্থান দেখা গেছে। খুব বড় উত্থান নয়, নর্মাল একটা উত্থান দেখা গেছে। বিশেষ করে গত 3 দিন ধরে কিছুটা উত্থান দেখা যাচ্ছে। এইরকম একটা উত্থানের প্রেক্ষাপটে গাড়ি কোম্পানিগুলোর ফলাফলের দিকে যদি তাকাই তাহলেই বোঝা যাবে যে একটা সেক্টর ওয়াইজ ধাক্কা, গাড়ি অটোমোবাইল ক্ষেত্রে ধাক্কাটা একদম স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। এবং খুব বড় মোটর গাড়ি কোম্পানি টাটা মোটরস, ঐতিহ্যশালী কোম্পানি, তার শেয়ার মূল্য প্রায় 5.5% পড়ে গেছে। এইচআর মোটরস বা মাহিন্দ্রার মতো বিখ্যাত কোম্পানিগুলো, সেই কোম্পানির শেয়ার বাজারের মূল্য কমেছে। যেখানে সাধারণভাবে শেয়ার বাজারের সেন্টিমেন্টটা হচ্ছে সামান্য একটু উঠতির দিকে, সেখানে একটা বিখ্যাত মোটর গাড়ি কোম্পানির শেয়ার 5.5% পড়ে যাচ্ছে। টাটাদের ক্ষেত্রে যেটা হয়েছে, টাটা মোটরসের ক্ষেত্রে, এটা বেশ লক্ষণীয়। এখন এই যে অটোমোবাইল ক্ষেত্রে যে ধাক্কাটা এসেছে, সেই ধাক্কা গোটা শেয়ার বাজারকে টেনে নামায় কিনা তার জন্য শুক্রবার আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে তো সামনের সপ্তাহে তার পুরো ফলাফলটা বোঝা যাবে। হ্যাঁ, ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিদেশের মাটিতে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ। মোদি শাসনে ভারতে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ। ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের পক্ষপাতমূলক ও রাজনৈতিক মদতপুষ্ট। র নিয়ে মার্কিন রিপোর্টে তুলোধনা নয়াদিল্লির। এই খবরের দিকে নজর রাখবো, তবে বারুইপুরে শুভেন্দু অধিকারীর যে সভা, সেই সভামঞ্চের দিকে নজর রাখবো। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি, এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। আমি বলছি ধরে নেন, আরে আমরা তো সমুদ্র বিজেপি, আর তোমরা তো পচা এই পুকুর। কালকে অমিত শাহ পার্লামেন্টে
या आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है, अभी बंगाल बाकी है। अगले साल बंगाल में भी हो जाएगा। কি করে হবে? আমি তো পেরেছি। ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে ওপারে গেছিল নদী পেরিয়ে। শুভেন্দুকে হারাবো, গদ্দার। আরে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। 98 সালে ফাউ ফাউ করে ঘুরতেন অটলজি, ভারত রত্ন, আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল, নইলে তো রাস্তায় ঘুরছিলেন। অটলজির সঙ্গে বেইমানি, হসপিটালে শুয়েছিলেন, রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম। রাজীবজির সঙ্গে বেইমানি করেছেন, কার সঙ্গে করেননি আপনি? আপনি গেলেন নন্দীগ্রামে, 26% মুসলিম ভোট, 65,000। তাহলে আমি তো 65,000 দিয়ে শুরু করব, শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে। হারিয়ে দিলাম 1956 ভোটে। বলা হলো লিবিয়ে জিতেছে। আরে ঠিক আছে, মজা তোমাকে দেখাচ্ছি। 23 পঞ্চায়েত, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা, 2টো ব্লক বিজেপি, 24 লোকসভা অভিজিৎ গাঙ্গুলি। আমি জিতেছি 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8000, 4 গুণ বাড়িয়ে। আপনারাও পারবেন, পারবেন। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালিদের মতো 5-8টা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। এই মালটা কে জানেন? এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল 2023 তেসরা ডিসেম্বর। আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা? আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন, মনে আছে? এর উপরে একটা বাঁদর আছে, তার নাম ধৃতিমান, ও পশ্চিম মেদিনীপুরে এসপি। ও ছিল এই যত অপকর্ম। আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে, সুমিত কেমন বাঁচায়, আর সুমিতের হাইপো ব্যানার্জি কেমন বাঁচায়। পলাশ ঢালি 2বার করলেন, 3বার করার হিসাব আমি দেব না। খুব ভালো না? 1টা থেকে 3টা মিটিং হইব, 2 জায়গায় মঞ্চ বাঁধিব, মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর কইব। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? 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 তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কয়লা ভাইপোকে, কালীঘাটের ঠাকুর ভাইপোকে প্যাকেট করব, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক, কিছু করতে হবে না। আপনি কেন করবেন? সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি, একদম 200 জন ইনজোর হতেন। আমাকে ইনজোর করুন না, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে, 20টা লাঠি গাড়ি শোরুমে। অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছি, পলাশ ঢালির কাছ থেকে আদায় করবো। 26 সালে রসিদটা গুছিয়ে রেখেছি,
আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে। ওই দিন পারেনি, হাওড়াতে গেছে, পতাকা নিয়ে যায়নি, বিদল দলনেতা, দল রেখে কাজ করি না। মুসলমান মহিলা পুড়িয়েছে বাগতুইতে, মমতার আগে আমি গেছি। এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে, আমি গেছি রিলিফ নিয়ে। আমি জানি ভোট দিবে না, 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না, এদের মাথায় ঢুকানো আছে। এরা রেশন নিবে মোদির, ভ্যাকসিন নিবে মোদিজির, শৌচালয় নিবে, ঘরও নিবে, বলবে ওটা অধিকার। আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল, বিজেপি হিন্দুদের দল। হ্যাঁ, ভারত তো হিন্দুস্তান, সবাই হিন্দু তো আমরা, জয় হিন্দ বলি। ভারতের 3টা নাম, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। স্বাভাবিকভাবে আমি ওখানে গেলাম, আছে 13 মিনিট এখনো আছে, আমি সুযোগ দেব না। এটা 78তম, এটা 78তম, আরো 22 বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে। 100 ফেরবে হাইকোর্টে। এবং তারপরে যা যা করছেন, সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি, আমি হিন্দুর বাচ্চা নই। আমার নাম সুরেন্দ্র। হাওড়াতে গেছি, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছি। একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল, গাড়িটা হাফ নামানো ছিল। এখানে একটা অ্যাডিশনাল এসপি আছে, আমার গাড়িটা 4 নম্বরে ছিল, দেখিয়ে দিচ্ছি এটাতে আছে। আমরা ভাইপোর মতো কালো গ্লাস লাগাই না, কাজ খুলে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ যাদবপুরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 1 মার্চ এবং 8ই মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে ছেঁড়া হয় এই পোস্টার। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ, যাদবপুরে ঘটনা ঘটেছে। পোস্টার ছেঁড়ার ঘটনায় কে বা কারা জড়িত সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে 1 মার্চ এবং 8ই মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এই পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটে বলে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে। অরিত্র, কি জানাচ্ছে পুলিশের ক্ষেত্রে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর আউটগেট এবং 3 নম্বর আউটগেটে বেশ কয়েকদিন ধরেই গত 1 মার্চের যে অনুষ্ঠান ছিল, অর্থাৎ ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা, সেই সভার পোস্টার দেওয়া হয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বলিত। সেই পোস্টারগুলি 1 মার্চের ঘটনার পরেই যে ছবি সামনে আসছে সিসিটিভি ক্যামেরার, এই 2 নম্বর গেট এবং 3 নম্বর আউটগেটের যে 2টি পোস্টার ছিল, সেই পোস্টারগুলি কেউ বা কারা এসে ছিঁড়ে দিয়েছেন। কারা ছিঁড়ে দিল, সেই ছেলেগুলির পরিচয় কি, বা তারা কি আদৌ বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কেউ নাকি বাইরে থেকে এসেছেন, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পুলিশের তরফ থেকে যদি এই ঘটনার কোনো রকম সুরাহা না করা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অতি দ্রুততার সাথে এই সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে যারা ওই পোস্টার বা ব্যানার ছিঁড়ে ফেলছে, তাদেরকে দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বড়সড় আন্দোলন এবং হুঁশিয়ারি দিয়ে রাখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ। ধন্যবাদ অরিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মামলা কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে? 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মামলা 3 সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা নিয়ে, তা 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এই নিয়ে আমরা কথা বলবো। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভঙ্কর, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে, গোটা বিষয়টি যদি জানাও। আমি জানিয়ে রাখি, আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, সেখান থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে বা কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে কোনোভাবেই কোনো রকম রাজনৈতিক
কোনো কর্মসূচি করা যাবে না, তবে শিক্ষাবিদদের নিয়ে যে কোনো রকম কর্মসূচি করা যেতে পারে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ যাবৎ সময়ে অর্থাৎ 1 মার্চের পর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় নিরাপত্তার বিষয়ে কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সেই নিয়ে জানতে চাওয়া হয়েছে। সেখানে বহিরাগত আটকাতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটি যেরকমভাবে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ কিয়স্ক বা পুলিশ আউটপোস্ট এবং সেই সঙ্গে সঙ্গে পুলিশের বলা যেতে পারে যে ব্যারাক তৈরির বিষয় সেটির বিষয়েও জানতে চাওয়া হয়েছে এবং আগামী 3 সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছে হলফনামা তলব করেছে বা হলফনামা দিয়ে বিষয়টি জানাতে বলা হয়েছে। এবার আসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থাপনা গ্রহণ করেছে। তুমি জানবে ঋষিকেশ যে এর আগে যখন 2023 সালের 9 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মেন হস্টেলে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেখানে একজন প্রথম বর্ষের পড়ুয়া তার র্যাগিংয়ে মৃত্যু হয়েছিল। তারপর কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তরফ থেকে কড়া নির্দেশ বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছিল এবং বলা হয়েছিল সেগুলোকে বলবৎ করতে, এবং সেইগুলোকে নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। তখন তারা যে বিজ্ঞপ্তি জারি করা ছিল বা যে নির্দেশিকা তারা জারি করেছিল সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রকম কোনো বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যারা স্টেক হোল্ডার রয়েছে যেমন পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে তাদেরকে আই কার্ড শো করতে হবে। বাইরে থেকে যদি কেউ আসে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বা বলা যেতে পারে কারোর সঙ্গে দেখা করতে, সংযত কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে এবং সেইখানে দাঁড়িয়ে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। সিসিটিভি সেখানে কিন্তু বসানো হয়েছিল এই ঘটনার পর। এবং তোমায় জানিয়ে রাখি উল্লেখযোগ্যভাবে তৎকালীন যিনি উপাচার্য ছিলেন সেখানের সেই সময় বুদ্ধদেব সাহু, সেই বুদ্ধদেব সাহু কিন্তু একেবারে সরাসরি ইসরো থেকে বৈজ্ঞানিকদের নিয়ে এসে সেইখানে সরেজমিনে পুরো বিশ্ববিদ্যালয়কে রেকি করে সেই রিপোর্ট তৈরি করে তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর প্রক্রিয়া চালানো হয়েছিল। এবং ওয়েবেলের কাছ থেকে একটি অ্যামাউন্ট অফ মানি যেটি রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া গেছিলো, ওয়েবেলের যারা রয়েছেন তথ্য প্রযুক্তি তাদেরকে নিয়ে এসে এবং অত্যাধুনিক ক্যামেরা সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের 5টি গেটে বসানো হয়েছিল। একই সঙ্গে এই যে 1 মার্চের যে ঘটনা যেখানে শিক্ষামন্ত্রী সেখানে তিনি হেনস্থা হয়েছিলেন, উপাচার্য নিজে হেনস্থা হয়েছিলেন, একজন ছাত্র তাকে চাপা দেওয়ার মতো অভিযোগ উঠেছিল, সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু বহু জল গড়িয়েছে। এবং আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে বক্তব্য বা বলা যেতে পারে যে নির্দেশ দিয়েছে সেটি কিন্তু কিছুদিন আগে আরও একজন বিচারপতি তিনিও জানিয়েছিলেন যে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই মুহূর্তে করা যাবে না। পরবর্তীতে সেটি অবশ্য উঠে যায় নতুন করে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তাদের তরফ থেকে দেখা যাচ্ছে। একই সঙ্গে এখানে কিন্তু জানানো হয়েছে যে পুলিশ ব্যারাকে বসানোর বিষয় বা বহিরাগত ঠেকানোর বিষয় সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বহিরাগত ঠেকানোর বিষয় যে নির্দেশগুলো আমি বললাম সেগুলো কিন্তু অবশ্যই ইতিমধ্যেই বলবৎ করা হয়েছে। গেট থেকে এই মুহূর্তে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। সংগত আই কার্ড বা বলা যেতে পারে যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আই কার্ড রয়েছে সেগুলো দেখিয়ে প্রবেশ করানো, বহিরাগতদের নিজস্ব ফোন নম্বর থেকে শুরু করে যাবতীয় তাদেরকে দিয়ে আসতে হয়। এমনকি গেটের কাছে কোনো গাড়ি যদি ভেতরে প্রবেশ করে তার রেজিস্ট্রেশন নম্বর, তার যে গাড়ির নম্বর রয়েছে নম্বর প্লেটের নম্বর সে যাবতীয় দিতে হয়, ড্রাইভারের নম্বর পর্যন্ত দিতে হয়, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেটিও দিতে হয়। অর্থাৎ সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু 1 মার্চের ঘটনার পর যেরকম তারা নির্দেশ পেয়েছেন বা নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে এই যে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে। তবে পুলিশ ব্যারাক বা কিয়স্ক বসানোর যে বিষয়টি কিভাবে দেখছো, স্বাগত জানিয়েছো তারা? অবশ্যই দেখো পড়ুয়ারা এই বিষয়টিকে এর আগে আমরা দেখেছি যে এক পক্ষ পড়ুয়া তারা কিন্তু এই বিষয়টিকে বলছেন তারা পুলিশ ভিতরে চান না। একই সঙ্গে নিরাপত্তার দিকটিও তারা বলছেন জোরদার করার বিষয়। তবে একাংশ স্বাগত জানিয়েছেন। অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। যাদবপুরের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে কলকাতা হাইকোর্ট। চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।